চলে যাচ্ছি তাজিম। হ্যাঁ, হসপিটালে কি কেউ পার্মানেন্টলি থাকতে আসে নাকি? তাজিমের তারা উত্তরে মায়েশার মুখের হাসি মিলিয়ে যায়। সে গলা খাকারি দিয়ে বলে, যাই হোক, তুমি যেহেতু এখন থেকে দেশেই থাকবে, আমাদের তো দেখা সাক্ষাৎ হতেই থাকবে, তাই না? তুই ড্রাইভ করতে পারবি? ভাই, তুমি ডক্টরকে আমার আসল পরিচয় কেন দিয়ে গিয়েছিলে? তরুর আচমকা প্রশ্নে তাজিম ফোন থেকে চোখ সরিয়ে তরুর দিকে তাকায়। তরুর চেহারা স্বাভাবিক, দৃষ্টির সামনের দিকে নিবদ্ধ। তখনই তরুর করা প্রশ্ন মনে পড়তেই তাজিম চোখ বড় বড় করে তাকায়। সে তাড়াহুড়োই তরুর আসল পরিচয় দিয়ে দিয়েছিল, যেটা বাইরের কাউকে জানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তখন তরুর অমন অবস্থা দেখে তাজিমের মাথা ঠিক ছিল না। সেই সময় ডাক্তার এসে তার নাম পরিচয় জানতে চাইলে তাজিম বেশি কিছু না ভেবেই বলে দিয়েছিল। তাজিম মাথা চুলকাতে চুলকাতে বলে, শিট, আমি তো ভুল করে তোর আসল নাম পরিচয় দিয়ে দিয়েছিলাম, এখন কি হবে? তরু সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, ডোন্ট ওয়ারি, আমি সবটা সামলে নিয়েছিলাম। তরুর কথা শুনে তাজিম স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তরুর বলা পরবর্তী কথাটা শুনে তাজিম চমকে যায়। নীলাভ এসেছিল আমার সাথে দেখা করতে। তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি লেগে আছে। তাকে দেখে মনে হচ্ছে বিলাস করছে। তাজিম হতভম্ব হয়ে তরুর মুখের পানে তাকিয়ে আছে, আরও কিছু শোনার আশায়, কিন্তু তরু বলে তো। তাজিমের মনে হচ্ছিল তার গলাকেও চেপে ধরে রেখেছে, যার ফলস্বরূপ তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর অবশেষে সে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করতে সক্ষম হয়, ও তোর সাথে দেখা করতে এসেছিল মানে কি তরু? তরু স্বাভাবিকভাবেই বলতে শুরু করে, সেদিন আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু নীলাভ বাড়িতে ছিল না। তারপর আমি একটা ক্লাবে গিয়েছিলাম, আর সেখানে নীলাভও ছিল। আর জানো, ও একজন সিআইডি অফিসার। সেদিন ক্লাবে হঠাৎ কারা যেন অ্যাটাক করেছিল। হয়তো তাদের ধরতেই নীলাভ সেখানে গিয়েছিল, আর সেখানেই আমার গুলি লাগে। সেই আমায় হসপিটালে অ্যাডমিট করে। তাজিম কি বলবে ভেবে পায় না। তার বোনটা যে সেই ছেলেটা বলতে অজ্ঞান, এটা তো নতুন কিছু নয়। তবে এসব শুনে তাজিমের মনে হচ্ছে এবার ভাগ্য হয়তো তাদের মুখোমুখি করাতেই চাইছে। তাজিম কিছু না বলে বসে থাকে। সে কি করবে বুঝতে পারছে না। নিজেকে খুব অসহায় লাগছে। তার বোনটা সেই ছেলেটাকে ভুলে গেলে কি খুব বেশি অসুবিধা হয়ে যেত? যদিও সে সেই ছেলেটাকে চেনে না, সামনাসামনি কখনো দেখেনি, তবে তরুর কাছে ছেলেটার ছবি সে বহুবার দেখেছে। ভাইয়া, আমি সিআইডিতে জয়েন করতে চাই। তরুর কথাটা বোধগম্য হতেই তাজিম তার ভাবনার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসে। সে ভুরকুচকে তরুর পানে চেয়ে রইল। সে ঠিক শুনেছে কিনা বুঝতে পারল না। কি বললি তুই? তরু বিরক্ত হলো, তাও নিজের কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, আমি সিআইডিতে জয়েন করতে চাই অ্যাট এনি কস্ট। আর আমার এতে বেশি অসুবিধাও হবে না, কারণ আমি লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাকিটা তুমি ম্যানেজ করবে। তাজিম কিছু বলার আগে তরু তার সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসে। তাজিম বাইরে তাকিয়ে দেখে তারা বাড়ির সামনে চলে এসেছে। একটা ফোঁস করে শ্বাস ছেড়ে সেও বাইরে বেরিয়ে আসে। খান মেনশন। এদিকে কিছুক্ষণ পূর্বে মায়ের ডাকে নীলাপের ঘুম ভেঙেছে। সে ফ্রেশ হয়ে নিচে ডিনার করতে চলে আসে। সবাই আজকে একসাথে ডিনারে বসেছে। নীলাপ আর নাহিদের বাবা নাজমুলও আজকে তাদের সাথেই বসেছেন। বেশিরভাগ সময় তাকে অফিসে কাটাতে হয়, যার জন্য সবার সাথে বসে খাবার খাওয়ার সুযোগ পেলে সে কখনোই হাতছাড়া করে না। যারা সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ে। সবার আগে নাজমুলের খাওয়া শেষ হলে সে কিছু কথা বলার জন্য উদ্যত হয়। অবশ্য কথাগুলো সে আরও আগে বলতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে বলতে পারেনি। আয়ুর মাস আনা, আর কতদিন অপেক্ষা করাবেন আমাদেরকে? নাজমুলের কথা শুনে সবাই নাজমুলের দিকে তাকায়। নীলাপ নিজের খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলে, বাবা, সামনের মাসে আয়ুকে একটা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য 6 মাসের জন্য লন্ডন যেতে হবে। ও বলেছে সেই খালামুনির সাথে আমাদের বিয়েটা নিয়ে আলোচনা করবে। নীলাপের কথা শুনে নাহিদ ভুরকুচকে বলে, কি বলিস? এ তো দেখি একটার পর একটা লেগেই আছে। বলি কি খালা, তার সাথে তার মেয়ের বিয়ে আদৌ দেবে তো? নাহিদের কথা শুনে নীলাপ রাগী চোখে তার দিকে তাকায়। সাবিনা ব্যাপারটা সামলাতে বলে ওঠে, আমি বুঝতে পারছি না সানার সমস্যাটা কি। 5 বছর ধরে সে
একটা না একটা অজুহাতে বিয়েটা পিছিয়ে দিচ্ছে। আগে তো নীলাভের পড়াশোনা শেষ হলে বিয়ে পড়ানো হবে বলে ঠিক করা ছিল, কিন্তু পড়াশোনা শেষ করে যে নীলাভ কাজে জয়েন করলো অমনি তাদের কথা পাল্টাতে লাগলো। পরিশেষে বিয়েটা এখনো আটকে আছে। কথাগুলো শুনে নীলাপের বেশ খারাপ লাগলো। সে জানে আয়ুর মা মানে তার খালা তার সিআইডি পেশাটাকে পছন্দ করে না, কিন্তু আয়ু তাকে এই নিয়ে কখনো কিছু বলেনি। ভাবনার মাঝেই নীলাপের 3 দিন আগের ঘটনা মনে পড়ে। সেদিন আয়ু তাকে তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। মনে পড়তেই নীলাপ উঠে নিজের রুমে এসে আয়ুর নাম্বারে আবারও কল করে। নাজমুল সাবিনার দিকে তাকিয়ে বলেন, সাবিনা, তোমার ছেলেকে একটু বোঝাও। আয়ু মেয়েটা তার জন্য বেস্ট চয়েস না। আমি আয়ুকে মোটেও পছন্দ করি না, শুধুমাত্র তোমার বোনের মেয়ে বলে। আর তোমার ছেলের জেদের কাছে হার মেনে বিয়েতে রাজি হয়েছিলাম। আমি নীলাভের জন্য বেস্ট কাউকে সবসময় সিলেক্ট করতে চেয়েছি, নাহিদের ক্ষেত্রেও চেয়েছিলাম, কিন্তু ও তো। নাজমুলের কথা শুনে যারা তার দিকে তাকাতেই নাজমুল প্রসঙ্গ পাল্টে বলে, যাই হোক, আয়ু 6 মাসের জন্য দেশের বাইরে যাওয়ার পর আমাদের হাতে একটা লাস্ট সুযোগ থাকবে নীলাভের মন থেকে আয়ুকে মুছে ফেলার। এমন তো না যে নীলাভ আয়ুর জন্য পাগল। আর আমি চাই না এই জেদ ওকে শেষ করে দিক। ও মানুক আর নাই মানুক, ও কখনো আয়ুর সাথে ভালো থাকতে পারবে না। বলে নাজমুল উঠে চলে যায়। তার পিছু পিছু নাহিদ প্রস্থান করে। সাবিনা যারা দিকে তাকালে দেখতে পায় যারা তার দিকেই তাকিয়ে আছে, যারা অবশ্য জানে বাড়ির কেউই আয়ুকে নীলাপের বউ হিসেবে কখনোই পছন্দ করেনি। সাবিনার জন্য তার খারাপ লাগলো। যতই হোক আয়ু সাবিনার বোনের মেয়ে, তার সামনে আয়ুকে নিয়ে এভাবে বললে তার খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। রাত 11টা। এদিকে আয়ুকে ফোনে না পেয়ে নীলাপের ভীষণ অবাক লাগছে। বাইরে বৃষ্টি কমে গেছে, ঘন্টা খানেক হবে। নীলাপ চিন্তিত হয়ে আবারও আয়ুর নম্বরে ডায়াল করে, কিন্তু আবারও সে বন্ধ পায়। নীলাপ এবার টেনশনে নিজের চুল খামছে ধরে। সে কিছুক্ষণ ভাবার পর তার খালার নাম্বারে কল করলো, সেই নাম্বারও বন্ধ পায়। এবার চিন্তায় নীলাপের মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে কি করবে বুঝতে না পেরে রেডি হয়ে আয়ুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তরু সবে মাত্র ডিনার করে নিজের রুমে এসেছে। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। তরু ফোঁস করে একটা শ্বাস ফেলে উঠে সামনে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ারে হাত দিয়ে কিছু খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর পেয়েও গেল। তরু বক্স থেকে একটা স্লিপিং পিল বের করে পানি দিয়ে গেলে ফেলে। তারপর উল্টো ঘুরে বিছানায় পা এলিয়ে দেওয়ার 15 মিনিটের মাথায় সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। রাত 1টা। নীলাপ আয়ুদের বাড়ির সামনে খোলা জায়গায় বসে আছে। তার চারপাশ ঘুটঘুটে অন্ধকার। এখানে বসে সে আয়ুকে কোথাও খুঁজে পায়নি। এমনকি তাদের বাড়ির দরজাটাও একটা বড় তালাদার লক করা। হঠাৎ করে আয়ুরা কোথায় চলে গিয়েছে সেটাই ভেবে পাচ্ছে না নীলাপ। কেন যেন তার সব কিছু ভীষণ অদ্ভুত লাগছে। সে মনের ভাবনা সাইডে রেখে উঠে দাঁড়ায়। এখন এখানে বসে থেকে কিছুই করা যাবে না। সকাল হোক, তারপর নীলাপ আবার আসবে এখানে। যে করেই হোক আয়ুকে খুঁজে বের করতে হবে। পরের দিন সকাল হতে নীলাপ আবার আয়ুদের বাড়ির সামনে আসে। আয়ুদের প্রতিবেশীদের থেকে জানার চেষ্টা করে যে আয়ু আর তার মা কোথায় গিয়েছে, কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলতে পারে না। তাদের বক্তব্য ছিল বৃষ্টির কারণে তারা কেউই বাইরে বের হয়নি। আর বৃষ্টি কমার পর যখন তারা বাইরে বেরিয়েছিল তখন থেকে তাদের দরজায় তালা ঝোলানো দেখছে। আয়ুদের খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায়। এই সময়ের মধ্যেই নীলাপ তার সব পরিচিত জায়গায় আয়ুদের খুঁজে ফেলেছে। এমনকি আয়ুদের সমস্ত আত্মীয়দের বাড়িতেও খোঁজা শেষ। পরিশেষে ক্লান্ত শরীরে নীলাপ বাড়িতে ফিরে আসে। প্রচণ্ড মাথা ব্যথায় তার মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। এত দুশ্চিন্তা সে আর নিতে পারছে না। নীলাপ পুরো 1 ঘন্টা শাও নিয়ে বাইরে আসতে তার ফোন বেজে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মিনার তাকে অলরেডি 5 বার কল করে ফেলেছে। নীলাপ ভুরুকুচকে ফোনের দিকে তাকায়। শাও নেওয়ার ফলে মাথাটা হালকা লাগলো, ব্যথা পুরোপুরি কমেনি। নীলাপ সাথে সাথে মিনারকে কল ব্যাক করে। 2 বার রিং হতে মিনার কল রিসিভ করে রিনি নিয়ে গলায় বলে ওঠে, স্যার আপনি কোথায়? অনেক বড় ঘটনা ঘটে গেছে। সাফেদ শাহরিয়ার রেড কেসে যেই আহত লোকটাকে হসপিটাল ভর্তি করেছিলাম, আজকে দুপুর 1টা নাগাদ সেই লোকটার জ্ঞান ফিরেছিল, কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেওয়ার পূর্বেই একটা দল এসে তাকে মেরে ফেলেছে।
ঘটনাটা শুনে নীলাভ স্তব্ধ হয়ে যায়। আজকে সব বিপদ যেন একসাথে এসেছে। তোমরা ওখানে থেকো, আমি আসছি। আর শোনো, হাসপাতাল থেকে কেউ যেন বাইরে বের হতে না পারে, আর বাইরে থেকেও কেউ যেন ভেতরে না ঢুকতে পারে। নীলাভ কল কেটে দিয়ে হন্তদন্ত হয়ে তৈরি হয়ে নেয়। নিচে নামতে নিলে তার মা সাবিনা তাকে ডেকে ওঠে। কি রে, কোথায় যাচ্ছিস? নীলাভ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, অফিস যাচ্ছে মা, খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। সে কি, তুই তো সকাল থেকে কিছুই খাসনি, সারাদিন বাইরে ছিলি, আর এখন না খেয়ে আবারও বাইরে যাচ্ছিস? অন্তত খেয়ে তারপরে যা। নীলাভ মেন দরজার সামনে গিয়ে পেছনে ফিরে বলে, বাইরে থেকে খেয়ে নেব, চিন্তা করো না। বলে সাবিনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নীলাভ বেরিয়ে যায়। সাবিনা ভুরকুচকে তার ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে, যারা কিচেন থেকে সব কিছু লক্ষ্য করেছে। সে এগিয়ে এসে বলে, মা, ভাইয়াকে আজ খুবই চিন্তিত দেখাচ্ছিল, তাই না? আমি এই 2 বছরে তাকে কখনো এতটা স্ট্রেসফুল দেখিনি। সাবিনা কিছু না বলে একটা ফোঁস করে শ্বাস ছাড়ে। নীলাভ হাসপাতালে এসে পুরো ঘটনা জানতে চায়। স্যার, দুপুর 1টার দিকে লোকটার জ্ঞান ফিরেছিল। আমরা খবর পেয়ে আস্তে আস্তে 3টা বেজে যায়, কিন্তু আসার পর দেখতে পাই কয়েকজন বিশাল দেহী মাস্ক পরা লোক সেই লোকটার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের হাতে রিভলভার সহ আরও অনেক অস্ত্র ছিল। আমাদেরকে আসতে দেখেই তারা রিভলভার আমাদের দিকে তাক করে ভয় দেখিয়ে অস্ত্র নামাতে বলে। যেহেতু এটা একটা হসপিটাল ছিল, সেহেতু সুরক্ষার কথা চিন্তা করে আমাদের অস্ত্র নামাতেই হয়। আর আমরা অস্ত্র নামানোর পরই মাস্ক পরা লোকগুলো অসুস্থ লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আমরা কিছু বলে ওঠার আগেই তারা আমাদের কয়েকজনকে মেরে এখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা শুনে নীলাভ হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। তারা কন্ট্রোল রুমে গেলে সেখানে থাকা কর্তব্যরত লোক সিসিটিভি ফুটেজ অন করে। ফুটেজে দেখা যায় আজকে 5 জনের একটা টিম এখানে এসেছিল। তাদের পরানো সেদিনের মতোই অদ্ভুত পোশাক ছিল। নীলাভ জুম করতে বলে লোকটা জুম করে দেখে। জুম করার পর নীলাভ দেখতে পায় তাদের পোশাকের বুকের বাম পাশে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা। নীলাভ বাকি লোকেদের পোশাকেও একই লেখা লক্ষ্য করে, তবে ওয়ালফ স্কুইড লেখাটা সবার ক্ষেত্রে একই থাকলেও পাশে থাকা অক্ষরের মধ্যে ভিন্নতা ছিল। যেমন এখানে থাকা 5 জনের জন্য 5টি ভিন্ন ওয়ার্ড ABLJS ব্যবহার করা হয়েছে, যা দেখে মিনার বলে, স্যার, আমার মনে হয় এগুলো তাদের নাম হিসাবে দেওয়া হয়েছে। আসল নাম লিখলে তো লোকেরা চিনে ফেলবে, সেই জন্য এরকম পন্থা অবলম্বন করা হয়েছে। নীলাভ মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করে। অবশ্য সেদিন রেনবো ক্যাফেতে একজনের পোশাকে এটা সে লক্ষ্য করেছিল, তবে সেদিন লেখাটা স্পষ্টভাবে সে পড়তে পায়নি। আর সেদিন ঝামেলার মধ্যেই সেদিনের সিসিটিভি ফুটেজও নষ্ট করে দেওয়া হয়েছিল। তাদের হাতে যে একজন ধরা পড়েছিল তার পোশাকে অবশ্য কিছুই লেখা ছিল না। নীলাভ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সে আজকে অনেক ক্লান্ত, তাই তার মাথা কাজ করছে না। এখানে পরিস্থিতি সামলে তারপর তোমরা অফিস ফিরে যাও। কালকে সকালে মিস্টার সাফিদ মির্জাকে ব্যুরোতে এসে আমার সাথে একবার দেখা করতে বলবে। আমি এখন আসছে, আগামীকাল বিষয়টা খতিয়ে দেখব। নীলাভের কথা শুনে মিনার মাথা নাড়ায়, আর নীলাভ হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে। সে এরই মাঝে আবার আয়ুর নাম্বারে কল করে, কিন্তু নাম্বারটা এখনও সুইচ অফ বলছে। রাগে নীলাভের মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে রাগের মাথায় তার গাড়িতে একটা পাঞ্চ মারে। রাত 10টা। নীলাভ বাড়িতে ফিরছিল। বিকেল থেকে এই পর্যন্ত সে তার সহকর্মী মাহিরের ফ্ল্যাটে ছিল। সে এর মাঝে আয়ুর লোকেশন জানার অনেক চেষ্টা করেছে, কিন্তু জানতে পারেনি। পারবে বা কী করে? আয়ুর লাস্ট লোকেশন তার বাড়িতেই দেখাচ্ছিল। হয়তো সেখান থেকে সে তার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে। নীলাভ বাড়িতে ফেরার পথে একটা ব্রিজের উপর গাড়ি থামিয়ে বাইরে বের হয়। মনটা তার একদমই ভালো নেই। এই ব্রিজটার নাম মিডনাইট ব্রিজ। নীলাভ ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের পানির দিকে তাকিয়ে কিছু ভাবছিল। তখনই পেছন থেকে একটা মেহেলি কণ্ঠ ভেসে আসে। এই যে মিস্টার, একটা লাইটার হবে? অ্যাকচুয়ালি আমি লাইটার আনতে ভুলে গেছি। আর কিছু বলার আগেই নীলাভ মেয়েটির দিকে তাকায়। আচমকা নীলাভকে দেখে সামনে থাকা মেয়েটির সাথে সাথে নীলাভও মেয়েটির দেখে চমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হচ্ছে
ত্রানা ওরফে তরু। তরু শান্ত চোখে নীলাভের দিকে তাকায়। এদিকে নীলাভ তীক্ষ্ণ দৃষ্টিতে তরুর দিকে তাকিয়ে আছে। নীলাভের এরকম চাহনি দেখে তরু নিজের হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে পুনরায় নীলাভের দিকে তাকায়। মুহূর্তেই তরুর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, শিট। সাথে সাথে তরু হাত ঝাড়া দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে নীলাভের দিকে তাকিয়ে বলে, আসলে এটা নিচে পড়েছিল, আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম আর ভাবলাম লাইটার দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দিব, এই আর কি। তরু বুঝতে পেরেছে সে আজে বাজে কিছু বলে ফেলেছে। নীলাভ তরুর দিকে তাকিয়ে তার ছেলের স্বরে বলে, ভেরি ইন্টারেস্টিং। আপনি তো দেখছি অনেক অনেক জিনিস কুড়িয়ে পান, প্রথমে মোবাইল, তারপর আবার সিগারেট। বাহ! তা মিস রানা, আপনার কুড়িয়ে পাওয়া জিনিস তুলে নেওয়াটা কি জন্মগত অভ্যাস নাকি ইদানিং এই অভ্যাসটা হয়েছে? কথাটা শুনে তরুর রাগ লাগার কথা থাকলেও সে রাগে না, বরং স্বাভাবিক স্বরেই বলে, সে আপনি একটা ধরে নিতেই পারেন এএসপি সাহেব, কিন্তু বিনা প্রমাণে কাউকে ব্লেম করাটা আপনার জন্মগত অভ্যাস নিশ্চয়ই। তরুর কথা শুনে নীলাভ রেগে গিয়ে বলে, হ্যাঁ, ব্লেম করতে প্রমাণ লাগে না, আন্ডারস্ট্যান্ড? আর প্রমাণ নেই বলেই শুধু ব্লেম করছে। রাত এতক্ষণ একজনকে খুন করার অপরাধে আপনাকে জেলে থাকতে হতো, হোক সেটা গুন্ডা, কিন্তু আপনি খুনতে করেছেন, তাই না? তরু নীলাভের কথা শুনে অবাক হয়ে যায়। নীলাভ এখনো আগের মতোই আছে, একটু ম্যাচিওর হয়। আরে সে তো তাকে বাচ্চা থেকেই খুনটা করেছিল, কিন্তু এই ঘাটতারা লোক সেটা জেনেও বারবার একই কথা বলে যাচ্ছে। তরু নীলাভের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আপনার মতো একজন পুলিশের মুখে এইসব মানায় না এএসপি সাহেব। এসপি নীলাভ জাহির খান, ধরুন আজকে একজন নির্দোষ লোককে বাঁচাতে আপনাকে একজন খারাপ লোককে মারতে হবে, তখন আপনি কি করবেন বলুন তো? খারাপ লোকের হাতে নির্দোষ লোককে মরতে দেবেন নাকি খারাপ লোকটিকে মেরে নির্দোষ লোকটিকে বাঁচাবেন? নীলাভ তরুর দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে কিন্তু মুখে কিছুই পড়ে না। কি ভাবছেন মিস্টার নীলাভ? সেদিন তো খুব করে বলেছিলেন পরের বার দেখা হলে এই করবেন সেই করবেন, তো করুন না। আপনার মতো মানুষ না আমি আর একটাও দেখিনি। তার মানে আমি যে কিনা আপনাকে বাঁচাতে গিয়ে টানা 8টা দিন হসপিটালে ছিলাম, কই আপনি তো শুধু একবার নামের আমায় দেখতে গিয়েছিলেন, আর সেই একদিন গিয়েও আমায় উল্টাপাল্টা অনেক কথা বলেছিলেন। আচ্ছা, আপনি এতটা অকৃতজ্ঞ কেন বলুন তো? সত্যি করে বলুন না, এই 10 দিনে কি একটা বারের জন্যও আমার কথা আপনার মনে পড়েনি? তরু একটু থেমে পুনরায় বলে, আজকালকার দিনে অবশ্য মানুষ চোরকে খোঁজার চেষ্টা না করে যার যার ঘরে চুরি হয় তাকেই চোর বলে মনে করে, এতে আপনার দোষ নেই। নীলাভ ভুরকুচকে তরুর পানে তাকায়। মেয়েটাকে বোঝা মুশকিল, তবে মেয়েটা ভুল কিছু বলেনি। সেদিন ওই রকম ঘটনা ঘটার পর মেয়েটাকে তার সন্দেহ হয়েছিল, তবে মেয়েটার পরিচয় সম্পর্কে জানার পর এখন সন্দেহ করার মতো কিছুই নেই। আর সে না মানলেও মেয়েটার জন্যই হয়তো এখনও সে বেঁচে আছে। নীলাভ ফোঁস করে শ্বাস ছেড়ে পুনরায় তরুর দিকে তাকিয়ে বলে, সেদিন ধন্যবাদ দিয়েছিলাম আপনাকে, আমি অকৃতজ্ঞ নই মিস রানা। আমার মনে আছে আপনার কোনো উপকারের কথা, যদি আমি কখনো আপনার সাহায্য করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। এবার তাহলে আসি, আল্লাহ হাফেজ। নীলাভ কথা শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তার দিকে তাকায়। ঠিক সেই সময় দূর থেকে খুব দ্রুত গতিতে একটি কালো গাড়ি চলে আসে, আর সেই গাড়ি থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মেয়েটি চিৎকার করে বলছিল, বাঁচাও আমাকে, প্লিজ হেল্প মি। আর কিছু বলার আগে গাড়িটা চলে যায়। এসব দেখে নীলাভ নিজের গাড়ির দিকে ছুটে যায়। যে করে হোক মেয়েটিকে তাকে বাঁচাতে হবে। বিষয়টা তরুও লক্ষ্য করে। সেও নীলাভের পিছু পিছু নীলাভের গাড়িতে গিয়ে বসে। তাড়াহুড়োয় নীলাভ একবার তরুর দিকে তাকায়। এই মুহূর্তে তাকে কিছু বলার মতো সময় হাতে নেই। নীলাভ দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সামনে গাড়িটা ফলো করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হয়তো সামনে কারটিতে থাকা লোকটা বুঝতে পারে যে কেউ তাদের ফলো করছে। তারা নীলাভের চোখে ধুলো দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। উপায়ন্তর না পেয়ে তাদের বন্দিকৃত মেয়েটিকে ফিসফিসে ধমকের স্বরে কিছু বলে দিল। এক ধাক্কায় মেয়েটিকে চলন্ত কার থেকে ঠেলে ফেলে দেয় বাম পাশে থাকা ঝোপঝাড়ের ভেতরে। ব্যাপারটা লক্ষ্য করতে নীলাভ সেখানে এসে ব্রেক করে। তরু পুরোটা সময় শুধু নীলাভের দিকে তাকিয়েছিল, একটা বারের জন্য চোখ ফেরায়নি। তখনই নীলাভ গাড়ি থেকে নামতে নামতে বলে, আমাকে দেখা হয়ে গেলে নামুন কার থেকে, আর গিয়ে মেয়েটাকে বের করে আনতে আমাকে হেল্প করুন। তরু কিছুই বলে না, শুধু কার থেকে নেমে মেয়েটিকে ঝোপঝাড়ের ভেতর থেকে বের করে এনে নীলাভের সামনে দাঁড় করে।
মেয়েটির চোখে মুখে ছিল বিষণ্ণতা, ভয়ে। মেয়েটা কেঁদেই যাচ্ছিল। নীলাভ গাড়ির ভেতর থেকে পানি বের করে এনে মেয়েটিকে খেতে দেয়। তরু এখনও শুধু নীলাভকেই দেখে যাচ্ছে। নীলাভ অবশ্য সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি কিছুটা শান্ত হলে নীলাভ তাকে আশ্বাস দিয়ে বলে, স্টপ ক্রাইং, ইউর সেফ নাও। আর আমি একজন সিআইডি অফিসার। সবটি ভয় না পেয়ে সত্য করে বলুন তো, লোকগুলো কারা ছিল আর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছিল? আপনার নাম, পরিচয় কি? মেয়েটা একটা শুকনো ঢোক গিলে বলে, আমার নাম ল্যান্সি। আমি সামনে থাকা সাবার সিটিতেই একটা হোটেলে থেকে পড়াশোনা করছি। তার পাশাপাশি একটা ক্যাফেটেরিয়ায় কাজ করি। এখান থেকে কাজ করে ফেরার পথে কয়েকজন মাস্ক পরা লোক আমাকে জোর জবরদস্তি করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে চিনি না। নীলাভ ফুরকুচকে মেয়েটির দিকে তাকাই। তার সামনে থাকা মেয়েটির শরীর রীতিমতো কাঁপছিল। নীলাভ একটু ভেবে পকেট থেকে ফোনটা বের করে তাদের এক লেডি অফিসারকে কল করে। হ্যালো মিস্টার রহমান, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে দিন, আমি এসে আপনাকে সব বলছি। কল কেটে দিয়ে নীলাভ তরুর দিকে তাকাই। আপনি এবার আসতে পারেন মিস্টার আনা। তরু নীলাভের কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলে, আপনি আমাকে এই জঙ্গলের সামনে নামিয়ে দিয়ে চলে যেতে বলছেন? তার উপর ওই কিডন্যাপাররাও হয়তো আশেপাশেই আছে। একটা অপরিচিত মেয়েকে প্রোটেক্ট করার সাথে তাকে সাথে করে নিয়ে যেতে পারছে না, আর আমাকে এখানে একা ফেলে চলে যাবেন? তরুর কথা শুনে নীলাভ বিরক্তির শ্বাস ফেলে বলে, লেসেন, আমি তো আপনাকে আমার সাথে আসতে বলিনি। আর তাছাড়া আপনি রাত 10টায় ব্রিজের উপরে কি করছিলেন আমি দেখেছিলাম তো। একজন ভালো মেয়ে কখনো এত রাত অবধি বাইরে থাকে না, আর কিডন্যাপারটা ভালো মেয়েদের ধরে, বুঝলেন? নো, ইউ আর রং এএসপি নীলাভ। কিডন্যাপাররা সুন্দরী মেয়েদের ধরে, আর আমি অবশ্যই গুড লুকিং। তখন তো বলেছিলেন সুযোগ পেলে আপনিও আমায় হেল্প করবেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভুলেও গেলেন। বাহ এএসপি সাহেব, বাহ। গিরগিটি স্বয়ং আপনাকে দেখে লজ্জা পাবে। তরুর কথাতে নীলাভ তরুর দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে। ন্যান্সি নামের মেয়েটিকে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে। তরু এখনও বাইরে দাঁড়িয়ে থেকে নীলাভের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। নীলাভ গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু একটা ভেবে তরুর উদ্দেশ্যে বলে, ভেতরে আসুন। মানুষকে কথার জালে কি করে ফাঁসাতে হয় ভালোই জানেন দেখছে। তবে যাই হোক, কিডন্যাপাররা তো বুঝবে না যে আপনি ভালো মেয়ে নন। আপনি যেহেতু আমার সাথে আছেন, সেহেতু একজন দায়িত্ববান পুলিশ হতে আপনাকে প্রোটেক্ট করা আমার কর্তব্য। নীলাভের কথা শুনে তরু কিছু না বলেই পিছনে গিয়ে মেয়েটির পাশে বসে পড়ে। নীলাভ তরুকে উদ্দেশ্য করে বলে, আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি ড্রপ করে দিচ্ছি। তরু বাড়ির অ্যাড্রেস দিলে নীলাভ ফুরকুচিয়ে তরুর দিকে তাকায়, কারণ তরুর দেওয়া অ্যাড্রেসটা তার পরিচিত। তবুও মুখে সেই বিস্ময়টা প্রকাশ করল না। যদিও তরু জানে নীলাভ প্রচণ্ড অবাক হয়েছে। নীলাভ বলল, ওনাকে আমার সহকর্মী বাড়িতে ড্রপ করে দিয়ে আপনাকে পৌঁছে দেব, কারণ আপনার বাড়ি এখান থেকে যথেষ্ট দূরে। তরু কিছু না বলে নিজের ফোনটা বের করে ফোনে মনোযোগ দেয়। নীলাভ গাড়ি ঘুরিয়ে সাভার সিটিতে ব্যাক করে। তরুর এদিকে ফোনে একটা গ্রুপে মেসেজ দিয়ে বলে, আমাদের কাজ হয়ে গেছে, তোদেরকে আর আসতে হবে না। নীলাভ কার ড্রাইভ করছিল। তরু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পাশে থাকা ন্যান্সি নামের মেয়েটি গুটিসুটি মেরে বসে আছে। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি নামবে ভাব। নীলাভের মাথাটা ব্যথায় টনটন করছে। স্বাধীন না খেয়েই আছে। মাহিরের বাড়িতে গিয়েছিল সে, কিন্তু সেখানে এক কাপ কফি ছাড়া সে কিছুই খায়নি। ভেবেছিল একেবারে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তবেই খাবে। আর এর মাঝেই এত কিছু হয়ে গেল। প্রায় 20 মিনিট ড্রাইভ করার পর তারা মিস মোমো রহমানের বাড়িতে এসে পৌঁছায়। পেশায় সেও সিআইডি ইন্সপেক্টর। সে নীলাপার মিস্টার মাহির শেখ সহ 7 জন একই ডিপার্টমেন্টে কাজ করে আসছে। মিস রহমান দরজা খুলে দিতে নীলাভ সহ তরু ও ন্যান্সি ফ্ল্যাটে ঢুকে। সরি মিস রহমান, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। না স্যার, এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার কাজে আসতে পেরেছি। তারপর নীলাভ ন্যান্সিকে যেভাবে পেয়েছে সে ব্যাপারটা মোমোকে খুলে বলল। মোমো সবটা শুনলো, কিন্তু এরই মাঝে মোমো একটু বেশি আন্তরিকতা দেখাতে লাগলো, যা দেখে তরুর বেশ বিরক্ত লাগলো। আমার লাভবারটা এত সুন্দর যে সব মেয়েগুলোই শুধু চান্স খোঁজে। কি যে করি, সহ্য হয় না আমার। ইচ্ছে তো করছে চোখ দুটো একদম গেলে দিই, কিন্তু লাভ থাকায় সেটাও পারছি না। মিস রহমান, আপনি ওনার খেয়াল রাখবেন। আগামীকাল সকালবেলাতেই ওনাকে নিয়ে বুড়োতে চলে যাবেন।
আমি ওখানে ওনার থেকে প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করব। ওকে স্যার, আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। না, আমার হাতে এখন টাইম নেই। অলরেডি 11টা বেজে গিয়েছে। ওনাকেও আবার বাড়িতে ড্রপ করে দিতে হবে। তার উপর আবহাওয়ার যে অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। মোমো একবার তরুর দিকে তাকায়। স্যার, উনিকে? নীলাভ একবার তরুর দিকে তাকায়, তারপর মোমোর দিকে তাকিয়ে বলে, উনি ত্রানা চৌধুরী। রাস্তা ওনার সাথে দেখা হয়েছিল, আর তখন ঘটনাক্রমে উনি আমাদের সাথে ফেসে গিয়েছেন। এসপি সাহেব, আমাদের এখন যাওয়া উচিত। ওকে, লেটস মুভ। তারপর তরু আর নীলাভ বেরিয়ে পড়ে তরুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর তারা সাভার শহরের অপর প্রান্তে রোজি ভিলেজে এসে পৌঁছায়। এই দিকটা বেশ নীরব গ্রাম্য পরিবেশ, আশেপাশে বাড়িঘর খুব একটা নেই বললেই চলে। এরই মাঝে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তরু জানালার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। পুরোটা সময় সে চুপচাপ বসেছিল, আর নীলাভও নীরব ছিল। তরু ব্যাকসিটে বসে আছে। সে নিজের ফোনটা বের করে লিজার নম্বরে একটা মেসেজ পাঠায়। মেসেজ, তুই বাইরে রেডি থাকিস, আমরা 5 মিনিটে আসছি। নীলাভ একবার লুকিং মিররে তরুর দিকে তাকায়। তার কিছুই ভালো লাগছে না, একটা পর একটা লেগে আছে। মাথাটা প্রচুর ব্যথা করছে। তারপর বাইরের আবহাওয়া তার মুডের আরও 12টা বাজিয়ে দিয়েছে। ব্যাস এখানেই রাখুন, এসে গেছি আমরা। তরুর কথায় নীলাভ গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে একবার বাইরে তাকায়। বাইরে তাকাতে সে তো অবাক। এটা তাদেরই বাড়ি, সেই বাড়ি যেটা তারা প্রায় 12 বছর আগে ছেড়ে সাভার টাউনে শিফট হয়েছিল। তরু নীলাভের রিয়াকশন দেখে একটা বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির জানালা দিয়ে নীলাভের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ মিস্টার নীলাভ জাহির খান। অনেস্টলি ইউ আর আ রেসপন্সিবল পুলিশ অফিসার। নীলাভ কি বলবে ভেবে পাচ্ছে না। 12 বছর আগে এই বাড়িটা তারা বিক্রি করে দিয়েছিল, কারণ এখানে তারা কখনোই আসবে না বলে ঠিক করেছিল। ত্রানা ঠিকানা দেওয়ার পর সে ভেবেছিল তার বাড়ি এই দিকের কোথাও হবে, কিন্তু সে ভাবতে পারেনি তাদের এই বাড়িটা ত্রানাদের ফ্যামিলি কিনেছে। রাত অনেক হয়ে গেছে, আর বাইরের যে পরিস্থিতি, আপনি বাড়িতে ফিরতে পারবেন তো? নীলাভ গম্ভীর স্বরে বলল, না ফিরতে পারলে এখানে 1 মিনিটও থাকতে চাইছি না। নীলাভের কথা শুনে তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। ঘাটতারা কুইনের ঘাটতারা কিং, পারফেক্ট ম্যাচ। কিন্তু তোমাকে কিভাবে আটকাতে হয় তা আমি ভালো করেই জানি। ওকে, অ্যাজ ইউ উইশ। এই বলে তরু সামনে হাঁটা ধরে। নীলাভ তরুর যাওয়ার দিকে তাকিয়েছিল। সে ঠিক তরুর দিকে নয়, বাড়িটার দিকে তাকিয়েছিল। এই সেই বাড়ি যেখানে জমে রয়েছে হাজার হাজার স্মৃতি, শত শত পাওয়া না পাওয়া। তখনই তরু হোঁচট খেয়ে কাদা পানিতে পড়ে যায়। আমার পাটা ভেঙে গেল মনে হয়, প্লিজ হেল্প মি। তরুর চিৎকার শুনে নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। তরু আর নীলাভ ভিজে একাকার। নীলাভ তরুর সামনে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ায়। সাথে সাথে তরু তার হাত ধরে ফেলে। আমি হাঁটতে পারবো না, প্লিজ হেল্প করুন। নীলাভের মেজাজ পুরোই খারাপ। সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিপদ আপনার পিছু ছাড়ে না, নাকি আপনি বিপদের পিছু ছাড়েন না? কোনটা? তরু নীলাভের হাত ধরে উঠে দাঁড়ায়। তারপর নীলাভের পেছনে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকিয়ে ইশারা করলে লিজা লুকিয়ে নীলাভের গাড়ির দিকে এগিয়ে যায়। তরু পুনরায় নীলাভের দিকে তাকিয়ে বলে, আমি বিপদের পেছনে ঘুরঘুর করি বিকজ আই লাইক ট্রাভেল। নীলাভ ভুরকুচকে তরুর দিকে তাকাই। তরু শরীরের সমস্ত ভার নীলাভের উপর ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল। এইভাবে ধরেছেন কেন? মেরে ফেলবেন নাকি? ছাড়ুন, আর ভেতর থেকে আপনার ফ্যামিলির কাউকে ডাক দিন। কাকে ডাকবো? আমি এখানে একাই থাকি, বাড়িতে কেউ নেই। আর নীলাভ কিছু বলতে যাবে, তখনই তরু পড়ে যেতে নেয়। অগত্যা নীলাভ তরুকে কোলে তুলে নেয়। বাড়ির মেন ডোরের সামনে আসতেই নীলাভ দেখে ডোর লক করা। ডোরের পাসওয়ার্ড কে? তার কোনো প্রয়োজন নেই বলেই তরু নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ফেলে। নীলাভ অবাক হয়, কারণ তারা যখন এখানে ছিল তখন দরজাটা এমন ছিল না। সে বেশি কিছু না ভেবে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তরু কোলে থাকা অবস্থাতেই ফোনের ফ্ল্যাশ অন করে। 3 তলা বিশিষ্ট বাড়ি। নিচের তলায় বিশাল ড্রয়িং রুম, কিচেন, সার্ভেন্ট রুম, গেস্ট রুম আর একটা স্টোর রুম। নীলাভ তরুকে নিয়ে লিভিং রুমে সোফাতে বসিয়ে দেয়। আমি এবার আসি, গুড বাই। অন্তত কিছুক্ষণ
বসে যেতে তো পারতেন। নো নিড, এমনি সমস্যার অভাব নেই। আপনার সাথে থেকে আরও ঝামেলা বাড়াতে চাই না। সবসময় যদি চাহিদা মোতাবেক সব হতো তাহলে আর প্রার্থনা করার প্রয়োজন হতো না। যে যখন যা চাইতো সেটাই পেয়ে যেত। নীলাভ নিজের মাথা ঝেড়ে একটু হেসে বলল, সব কিছু প্রার্থনা করেই পাওয়া গেলে মানুষ পরিশ্রম করতো না, সারাদিন প্রার্থনা করেই পেয়ে যেত। আমি পরিশ্রমে বিশ্বাস করি মিস চৌধুরী। প্রত্যেকের নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করা উচিত, তবে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করতে আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্যাট। তোর একটা ডেভিল স্মাইল দিয়ে মনে মনে আওড়াই, আই নো তুমি কি পছন্দ করো, আর ডোন্ট ওয়ারি, আমি পরিশ্রম করেই তোমায় নিজের করে নেব, প্রমিস। আমি যাচ্ছি।